বাজে ঘড়িতে এখন 4:30। ভিডিওটা তোমাদের গতকালকে পোস্ট করার কথা ছিল, কিন্তু গতকালকে কোনো একটা বিশেষ কারণের জন্য ভিডিওটা পোস্ট করে উঠতে পারিনি। আজ হচ্ছে সংক্রান্তি, আর সংক্রান্তির দিন প্রতিবারই কিন্তু আমাদের বাড়িতে একটা ভোরবেলা পুজো হয়। সেটা তোমরা সকলেই জানো, অনেকেরই নিয়মের মধ্যে কিন্তু পড়ে। ভোরবেলায় পিঠের ছাপ দিয়ে তো দিন শুরু করতে হয়। আমাদেরও কিন্তু এই নিয়মটা আছে। তো সেইভাবে আমি প্রতি বছর করা হয় না, প্রতি বছর করে উঠতে পারি না। তো আমার শাশুড়ি মা আর দেওর প্রতি বছর করে। এবার দেখো, বাড়ি যেহেতু একটা, তো আলাদা আলাদা করে করার কিন্তু কোনো দরকার নেই। কিন্তু এই বছর শাশুড়ি মা আমাকে বলল, যেহেতু এই বছর আমার ছেলে হয়েছে, তো আমি যেন এই বছর পুজোটা ঘরে করি। গতকালকে উনি বলাতেই আমি সেই কারণেই রাত্রি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 4:30-র একটু আগেই অ্যালার্মটা দিয়েছিলাম, উঠতে উঠতে দেখি 4:35 হয়ে গেছে। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে বাসি ঘরটা এখন ঝাড় দিতে নিয়েছি। বাসি ঘরটার মধ্যে তো আর কিছু করব না, বাসি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে গরম জলটা হতে হতে তারপরে চলে যাব সিঁড়ির ঘরের দিকটা একটুখানি ধোয়াতে। তো যতই দেখো সকালবেলা পুজো আচ্চা করবো, তো এইভাবে তো করা যায় না। এবারে বলি, আমি প্রতি বছর কিন্তু যেহেতু পুজোটা করিনি, তো আমার খুব একটা নিয়মটা জানা নেই। গুনে গুনে হয়তো 1-2 বার আমি করেছিলাম। তো শাশুড়ি মা কিন্তু উঠেই গেছে, আমাকে আবার ডাক দিল। তো আমি বললাম, তুমি এখানেই দাঁড়াও, পুজোটা কীভাবে করব ওটা একটু আমাকে বলে দাও। তো 2-1 বার করেছি। এক বছর আমার মনে আছে, তো আমি এই সিঁড়ির ঘরটাই করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গত বছর না তার আগের বছর, তখন আমাদের ঘরটা কমপ্লিট হয়নি। সিঁড়ির ঘরের এখানে আমার অনেক গাছপালা লাগানো ছিল, তোমাদের মনে আছে কি না জানি না। তো 2 বছর আগে কিন্তু আমি করেছিলাম, তখন আমাদের নতুন যেহেতু ভিট করে ঘর হয়েছিল, তো সেই বছরটা আমি করেছিলাম। আর এই বছর ভেবেছিলাম করব না, সত্যি কথা কোনো ঠিকই ছিল না যে আমি করব না। তো যেহেতু এত ভোরবেলায় এমনি বাবানের শরীর খারাপ, ঠান্ডা লাগার একটা ধাঁচ তো রয়েইছে। তো শাশুড়ি মা বলল যে না, এই বছরটা তুমি কষ্ট হলেও করো। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, চলো করি। তো সত্যি কথা বলতে দেখবে, এখনকার দিনেও কিন্তু মানা হয় যে সংসারের ছেলে সন্তান আছে মানে সংসারের প্রদীপ জ্বালানোর মতো কেউ আছে। যদিও বা এখন কিন্তু ছেলে মেয়ের মধ্যে পার্থক্যটা কেউ ধরে না, আমি নিজেও কোনো দিনও ধরিনি। কিন্তু সেই হিসাব করে মেয়ে তো পরের বাড়ির সম্পত্তি হয়। তো সেই হিসাব করে কিন্তু আমি খুব একটা গা করে পুজো করতাম না। যখন উনি গতকালকে বলল, তো আমি আর কথাটা ফেলতে পারলাম না, ভাবলাম ঠিক আছে চলো, ভগবানের আশীর্বাদে এত বছর পর যখন আমার ঘরে আবার সন্তান এসছে, তো আমার বংশের প্রদীপই বলতে পারো, তো এসছে, তো তার মঙ্গলের জন্য চলো এইটুকুনি করাই যায়। তো দেখো, আমার স্নান করা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার জায়েদের ঘরেও পুজো আচ্চার ব্যবস্থা হচ্ছে। তো আমার দেওর করে, প্রতি বছর আমার দেওর করে, শাশুড়ি মা বলে বলে দেয়। আর 2 বছর ধরে আমি করছি, 2 বছর না, 2 বছর আগে করেছিলাম, আর এই বছরটা করছি। তো এদিকে আমি কিন্তু সিঁড়ির ঘরের দিকটা ধোয়াইনি, তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। আমাকে বলল, তোমার আর জল ঘাঁটতে হবে না, তুমি স্নান করতে চলে যাও। কারণ ছেলেটারও তো ঠান্ডা লাগা আছে, সেই কারণে কিন্তু আমি জলটা আর সকালে ঘাঁটলাম না। চালের গুঁড়ো গুলিয়ে নিয়ে ঘটের নিচে 5টা চালের গুঁড়োর গ্লাস দিয়ে ছাপ দিলাম। দিয়ে তারপরে আমি ঘট বসালাম। এটা কিন্তু তুলসী গাছের সামনে করতে হয়। তারপরে দেখো, সুন্দর করে ফুল ঠুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে সাজানো হয়ে গেলে এখানে প্রসাদ হিসাবে দিয়েছি ওই তিলের নাড়ু, গুড়, নতুন গুড়, কমলা লেবু, আর হচ্ছে কদমা। তো এটা দিতে হয় নাকি, তো গতকালকেই তোমাদের দাদাভাই সব নিয়ে এসেছিলো রাত্রিবেলায়। তো আমি ভোরবেলায় করব বলে রাতেই এনে রেখেছিল। এবারে তো দেখো, এখানে চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে গোল গোল করে কিন্তু ছাপ দিচ্ছি। পুরো দুয়ারটার সামনে সুন্দর করে ছাপ দেব, তবে এই ছাপটা কিন্তু আজকে আর তুলব না, এটা থাকবে। তো আমার জায়েদের ঘরে দেখলাম, ওদের দরজার সামনে দিয়েও কিন্তু সুন্দর করে ওরা দিয়েছে।
তো আমি আবার ওদের থেকে গ্লাসটা নিয়ে আসলাম। তো আমি যেই গ্লাসটা নিয়ে এসেছিলাম সুন্দর করে ছাপ পড়ছিল না, ওদের থেকে এই গ্লাসটা এনে দেখো গুনে গুনে দিচ্ছি, কারণ এখানে নাকি জোড় সংখ্যা দিতে নেই, বিজোড় সংখ্যা দিতে হয়। তো সেই হিসাব করে কিন্তু আমি পুরো সিঁড়িটায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি ছাপ দিয়ে। আর এখানে দুই দুয়ারের সামনেও দিলাম, আর এই দুয়ারের সামনেও দুটো ছাপ দেব, আর ঘরের দরজার সামনেও কিন্তু আমি দুটো ছাপ দেব। এইভাবে আজকের দিন থাকবে। তারপরেই দেখো ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি। এরপরে একটু পুজো করব, শঙ্খ বাজাতে বলল। তো আমার শাশুড়ি মা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে। মোটামুটি 5:30টার মধ্যে কিন্তু আমরা পুজোটা কমপ্লিট করে ফেলেছি। 4:30টের সময় উঠেছিলাম, উঠে এদিকের করে উঠতে উঠতে 5:30 মতো বাজে। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি কিন্তু একেবারে ঠাকুর ঘরটাও মুছে পরিষ্কার করে গোপালকেও সকাল সকাল তুলে দিয়েছি। তুলে নতুন গুড় টুড় দিয়ে কিন্তু গোপালকেও সকালবেলা খেতে দিয়েছি। এই দেখো এদিকে সব করে দিয়েছি, আর ঠাকুরের বাসনগুলো বাইরে রাখলাম, কারণ ঠাকুর ঘরেও আমি কিন্তু ছাপ দিয়েছি, পিঠের ছাপ দিয়েছি। এই দেখো এখানটা বোঝা যাচ্ছে না, যেহেতু সাদা টালি মানে টাইলস, তো ওই কারণে বোঝা যাচ্ছে না। সুন্দর করে ছাপ দিয়ে এখানে গোপালকে পরিষ্কার করে, সব ঠাকুরকে পরিষ্কার করে একেবারে সকাল সকাল খেতে দিয়েছি। ব্যাস, এরপরে খুব ঠান্ডা লাগছিল, গেটটা বন্ধ করে দিলাম। আর একটু পরে গিয়ে প্রসাদটা নামিয়ে নিয়ে আসবো। গেটটা বন্ধ করে এরপরে তোমাদের দাদাভাই চা বসিয়েছে। আর তার মধ্যে স্নান করেছি, কোনো কষ্ট হয়নি। এতক্ষণ ঠাকুরের কাজগুলো করলাম, কোনো কষ্ট হয়নি। এরপরে লাগছে ঠান্ডা। চা করেছে তোমাদের দাদাভাই, এখন চা খাবো। চা খেয়ে গিয়ে একবার ভেবেছিলাম শোবো না, তারপরে ভাবছি এখন কি করব, কারণ সবাই শুয়ে আছে, কাউকে তো এই ভোরবেলা তুলতে পারবো না যে বিছানা টিছানা গোছাবো, কাজ করব, সেগুলো তো হবে না। তো সেই কারণে ভাবলাম এখন আবার গিয়ে ছেলের পাশ থেকে শুয়ে পড়ি, কারণ ছেলে আবার 7টার সময় উঠবেই একদম, ওর একটা ধরাবাঁধা টাইম হয়ে গেছে 7টা। ওকে খাইয়ে ঠাইয়ে তখন নিচে নেমে যাব। এত এইবার ঠান্ডাটা লাগছে, এখন বুঝতে পারছি যে ঠান্ডা লাগছে। সামনের গেটটাকে বন্ধ করে দিলাম, সিঁড়ির ঘরের দরজা বন্ধ করে এদিকের লাইটও বন্ধ করে দিয়েছি, শুধু দরজার সামনের লাইটটা জ্বলছে। কিন্তু ঠাকুরকে প্রসাদটা দিয়ে না এখন তুলতে ইচ্ছে করছে না, আবার চিন্তা হচ্ছে যে কুকুরেও না টানাটানি করে। যতক্ষণ তোমাদের দাদাভাই আছে থাকুক, আমি চাটা খেয়ে আমিও গিয়ে শুই, ও মনে হয় শোবে। কী করবে এখন বসে থেকে, কটা বাজে, 5:30 বাজে। ঘন্টা দেড়েক আর একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে বাদবাকি কাজগুলো সারবো। আর আজকে তো দিদিদের বাড়িতে যাওয়া, গুলুর জন্মদিন তোমাদের বললাম, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করব। 11:30টার সময় আমাদের টোটো আসবে, তো তারপরে উঠে কাজগুলো সেরে কাজের দিদি এসে কাজ করে যাবে, আর আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে এরপরে একটু বসে চাটা খাই, গরম গরম চাটা, পরে আবার কথা হচ্ছে। এক আশা করে তো বিছানায় গিয়ে শুয়েছি। তো আজকে ছেলে ঘুম থেকে ওঠেই নি। ছেলের ঘুম ভেঙেছে 8:15 বাজে। আমারও ঘুম ভেঙেছে তখন, ছেলের কান্নার আওয়াজে আমারও ঘুম ভেঙেছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, সব কাজকর্মগুলো করে নেব। কিন্তু যেই কে সেই দেরি হয়ে গেল। ওদিকে ছেলে ওঠার পরে ছেলেকে খাইয়ে দাইয়ে বাইরের দিকে আস্তে আস্তে বেজে গেল দেখো প্রায় 9টা। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি কাজে বেরিয়েও গেছে। ওরও উঠতে দেরি হয়ে গেছে, ও তাড়াতাড়ি উঠে যেহেতু সকালবেলা চা খেয়েই ছিল আর চা বসায়নি, আর গোপালকেও আজকে তুলতে হয়নি, সকালবেলাই হয়ে গেছে। তো সেই কারণে ও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমিও বেরিয়ে যাওয়ার পরে আমিও আমার টুকটাক করে কাজে হাত দিলাম। সিঁড়ির ঘরটরগুলো যেহেতু ধোয়ানোই আছে, ওদিকটা এখন আর করতে হবে না। তো এদিকে নিচের বিছানাটা তুলে বারান্দার সোফা টোফা সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর কম্বল ভাঁজ করেও আজকে রেখে দিয়েছি, কারণ আজকে আর রোদে দেবো না, কারণ তাড়াতাড়ি যেহেতু বেরিয়ে যাব, তো সেই কারণে আজকে আর বিছানাপাটি কিছু রোদে দেবো না। শুধু বাবানের জিনিস কটা রোদ্দুরে দেবো, ব্যাস ওই কটা হলেই হবে। এখনও কিন্তু মেয়ে আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমি এদিকের কাজগুলো সব কমপ্লিট করে নিই। তো আজ হচ্ছে গুলুর জন্মদিন, তো সেই কারণে কিন্তু আগের দিনকে পিঠে বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো আমরা না চাইলেও কোনো বাড়ি পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে পিঠে পায়েস রান্না করতে পারি না, কিন্তু আমাদের বাড়িতেও নিয়ম আছে জানো তো, কিন্তু আমার হয়ে ওঠে না, যেহেতু গুলুর জন্মদিন, তো সেই কারণে যেতে হয়। তো সেই কারণে কিন্তু পিঠে করা হয় না, আমি ওই আগের দিনকেই করে রাখি। যেহেতু পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে পায়েস মুখে দিতে হয়, তো আমার শ্বশুরবাড়ির এটা নিয়ম আছে, তো সেই কারণে আমি আগের দিন বানাই সব সময়।
তো দেখো এদিকে এখন ঘরটা একেবারে পরিষ্কার করলাম, করে ঝাড় দিয়ে একদম চলে আসলাম, শুধু আমার বিছানাটা গোছানো বাকি। এসে তারপরে যেহেতু 9টা বেজে গেছে, এখন দেখো এখানে বাবানের জামা কাপড়গুলো আগে ধুলাম। আর আমাদের কতগুলো জামা কাপড় ছিল, প্রায় 1 বালতির মতো জামা কাপড় ছিল, সেগুলো এখন কাচতে নিয়েছি। কেচে ধুয়ে সব কিছু ছাদে মেলে দিয়ে যাব, তো আমার যা সব কিছু তুলে দেবে। তো এরপরে আমরাও রেডি হব, কারণ দিদি আসবে, দিদি কাজ করবে। তারপরে আমারও টুকিটাকি যা কাজ আছে সেগুলোও সব সারবো। করতে করতে অনেক বেলা হয়ে যায়। আজকে আর বাবানকে স্নান করাবো না, কারণ গতকালকে স্নান করিয়েছিলাম, আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি যাব, যদি ওকে তাড়াতাড়ি স্নান করাই তাহলে কিন্তু মানে ওর টাইমের উল্টোপাল্টা হয়ে যাবে। সেই কারণে কোনো জায়গায় যাওয়ার হলে সেদিন আমি আর বাবানকে স্নান করাই না, তো পরিষ্কার টরিষ্কার করে ওকে নিয়ে যাই, মানে গাটা ওয়াশ করে ওকে নিয়ে যাই। তো এখন ছাদে যাব, আগে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর এখানে ঠাকুরের বাসন রয়েছে, সেগুলোকেও মাজবো। শীতের সকাল তো, দেখতে দেখতেই যেন মানে জলে হাত দেবো দেবো করতে করতেই যেন কীভাবে টাইমটা কেটে যায়। আর যাওয়ার কথা ছিল দিদিদের বাড়িতে একটু সকাল সকালই, কিন্তু আমার এখন আর হয়ে ওঠে না। এখন বলে না, আমি কোনো দিনও কিন্তু কোনো জায়গায় সময় মতো পৌঁছাতে পারতাম না। মেয়ে বড় ছিল তারপরেও কিন্তু করে উঠতে পারতাম না। আমি খুব একটা হুড়োপাড়ি করে যেহেতু কাজ করতে পারি না। আর এখন তো আরও হয় না, ছেলে ছোট, তো এখন তো আরোই হয় না। তো দেখো এদিকে ছোট ছোট যেগুলো কাপড় চোপড় সেগুলো আমি নিচে মেলে দেবো। আর ওদিকে মেয়েকেও ডেকে দিলাম, বললাম তুইও উঠে পড়। ছেলে যখন উঠবে তখন আমি বিছানাটা গোছাবো, কিন্তু মেয়েকে ডেকে দিলাম, বললাম তুই উঠে পড়। তা বাদবাকি তুই নিজে স্নান টান করে রেডি হ, কারণ ঘরের পুজো দেওয়া আছে ঠাকুরকে, আজকের দিনে পুজো না দিয়ে তো ঘর থেকে বেরোনো যাবে না। আর সত্যি কথা বলতে কোথাও গেলে আমাদের যেহেতু গোপাল আছে, গোপালকে পুজো টুজো করেই কিন্তু আমাদের বেরোতে হয়। তারপরে আবার দুপুরের খাবার দাবার দিয়ে তারপরে যাই, কারণ দেখো সবসময় তো নিয়ে যাওয়া, আমি আবার রাতেই চলে আসব, কারণ বাবানকে নিয়ে এখন কোথাও ইচ্ছে হলেও থাকতে পারি না এই ঠান্ডার মধ্যে। গরমকাল হলে যদিও বা জানি যে থাকা হয়ে যায়, কিন্তু ঠান্ডার মধ্যে তো হবেই না। সেই কারণে মেয়েকে বললাম উঠে পড়, একেবারে পুজো টুজো করবি, দেরি হয়ে যাবে। তো এদিকে সব কিছু সেরে ঠেরে বেরাতে বেরাতে, কারণ আজকে টোটোকে বলেছি, মানে যেই টোটো ভাইয়ের মানে ভাইয়ের গাড়ি করে যাই, তো ও আজকে একটু তাড়াতাড়িই বলেছে বৌদি একটু তাড়াতাড়ি করবে, কারণ ওর আবার পেছনে ভাড়া আছে। আর ঘরের কাজ করতে থাকলে মনে হয় শেষ আর হয় না। আর সত্যি কথা বলতে আমি না একদম অগোছালো করে কোথাও বেরিয়ে যেতে পারি না। আমার কাজ একদম সব পারফেক্টভাবে করে তারপরে কিন্তু আমি বেরাই। আর দেখো দুয়ারের সামনেটা কি ভালো লাগছে না দেখতে। এই যে সকালবেলা তো তোমাদের ভালো করে দেখাতে পারিনি, ঘরটা বসিয়েছি আর পিঠের ছাপগুলো অন্যদিন দিয়েছি। না সব কিছু তাড়াতাড়ি হয়। কাজের দিদি তাড়াতাড়ি আসে, সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে কাজের দিদি দেরি করেছে, তো আমারও সব দিকে দেরি হয়ে গেছে। এক্ষুনি টোটো চলে আসবে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার বাবাটা আজকেও পায়ের নূপুর পড়েছে এই যে। তো বাবা পা নাচাও। ওরে বাবারে দেখো পাটা তুলে দিয়েছে। এই যে আমার ছেলেকে রেডি করেই দিয়েছি। আমি হাফ রেডি করেছি, মনা হাফ রেডি করেছে। ঠিক আছে? আমরাও সব রেডি হয়ে গেছি। আর সব ব্যাগ গোছানো হয়ে গেছে। এই বড় ব্যাগটার মধ্যে বাবানের সব কিছু নিয়েছি। আর আমার একটা শুধু নাইটি নিয়েছি। আর আমাদের হচ্ছে এটার মধ্যে রাত্রিবেলায় পরে আসবো সোয়েটার। আর বাবানের এই কম্বলটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আসার সময় না খুব ঠান্ডা লাগবে। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। মানে একটু ঘোর মারে। এই যে মেয়ে সেই জন্মদিনের ওই জামাটা পরেছে, বললাম এটাই পরে চল। তো দুপুরবেলায় দিদিদের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তো সেই কারণে একেবারে আমরা সেজে গুজে নিয়েছি। এই যে বাবা, কি বাবা, এক্ষুনি আমরা বেরাবো। আর আমাদের সঙ্গে আমার জায়ের মেয়েও যাবে, ঠিক আছে, ওদেরও নেমন্তন্ন আছে। তো জায়ের ছেলেরও ছিল, কিন্তু জায়ের ছেলে হচ্ছে যাবে না, ওর খেলা আছে। আর এদিকে আমার সব কিছু হয়ে গেছে, সব গোছানো, সব কাজকর্ম সব কমপ্লিট। দিদি চলে গেছে একেবারে সিঁড়ির ঘরটা, বলেছি ভালো করে ধুয়ে দিয়ে যেতে, তো ভালো করে একেবারে ধুয়ে দিয়েছে, আমাকে আর জল টল কিছু দিতে হবে না। ঠিক আছে? তো চলো এরপরে দরজা টরজা বন্ধ করে বেরাবো। টোটো এখনও আসেনি, এক্ষুনি আসবে। টোটো এক্ষুনি আসবে, এসে হয়তো আমাদের ডাক দেবে। ঠিক আছে? তো আমাকে একটা চুড়িদার দিয়েছিল, সেই তোমাদের দেখিয়েছিলাম না, ওটা তো আর পরাই হয়নি। ভেবেছিলাম ওই চুড়িদারটা পরবো, কিন্তু চুড়িদারটা তো সেলাই করা হয়নি। সকাল থেকে টাইমই পাইনি, মানে কাজ করতে করতে কাজ যেন শেষই হচ্ছে না। তো তারপরে ভাবলাম যে এই চুড়িদারটা আমাকে জন্মদিনের সময় ভাই দিয়েছিল। মানে 3 পিস এইটা। ঠিক আছে? তো ভাবলাম যে এটা আমার গায়ে হবে কি হবে না, কারণ এটা মেয়ের গায়ে খাপানো ছিল। আর সত্যি কথা বলতে এখন একটু মোটাও হয়ে গেছি, বেশি মোটা হয়ে গেছি আরও। তো ভাবলাম যে হবে কি হবে না, তারপরে বার করে দেখলাম না হয়ে গেছে। তো এইটাই পরে নিয়েছি। আর দেখো আমার ছেলে তাকিয়ে আছে দেখো। এই যে বাবা, ওর এখন ঘুম পেয়েছে, মেন কথা। রাস্তায় বেরোতে দেরি আছে, কিন্তু ওর ঘুমাতে দেরি নেই, ও ঘুমিয়ে পড়বে রাস্তায় যেতে যেতে। বাবা,
ঘুম পেয়েছে, ওকে কিন্তু স্নানও করাইনি, তেলও মাখাইনি, একদম পুরো গায়ে ক্রিম দিয়ে একদম মুখ টুক মুছিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি একেবারে। ও তাকিয়ে আমার দিকে তাকিয়েই আছে, আমি সেজেছি, আমি কথা বলছি, আমরা কোথায় যাচ্ছি এইটাও ভাবছে। তো ঘুম পেয়েছে, ওর রাস্তায় বেরোতে বেরোতেই মেয়েকে বললাম ওড়নাটা নিতে, কিন্তু মেয়ে ওড়নাটা নেবে না। দেখো জন্মদিনের দিনও ওড়নাটা নেয়নি। তো টোটোতেই তো বসবি, ওড়নাটা সরু করে ভাঁজ করে এই জায়গাটায় দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আমি বললাম যে ওড়নাটা নিলে কিন্তু ওটা বেশ ভালো লাগবে, দেখি ওড়নাটা তোল। ওড়নাটাই কিন্তু কুর্তিটার মানে ইসেটার জামাটার সৌন্দর্য। তো আমি ছোট করে ভাঁজ করে ওকে দিই। আসলে ও রাস্তায় বেরালে মোট কথা ওর ভাইকে ওই নেবে, আর কেউ নেবে না। এই পাশটায় আয় একটু, বললাম ওই গলার হারটা পর, চাপাটা অন্তত পর, গলাটা খালি খালি লাগছে, পর চাপাটা। ওই যে সেনকে যে জন্মদিনে যেটা পড়েছিল না পালসেটটা, তো বললাম ওকে পর, পড়ছে না এমন না। ওই যে মাসির ওই গিফটটা, এই গিফটটা মোনা কালকে গিফট প্যাক করেছে এটাকে। ঠিক আছে, এটা তোমাদের গিয়ে দেখাবো। এটা দিদি গুলুর জন্য কিনেছে। মানে দেখো এখন তো গুলুর মানেই মার মানেই মেয়ের, তো দিদি কিছু একটা জিনিস কিনেছে, সেটা তোমাদের পরে দেখাবো। তো এটা আমাদের বাড়িতে ছিল, এটা গিফট প্যাক করতে হবে। তো মোনা কালকে গিফট প্যাক করেছে। কি বার কর পালসেটটা, শুধু চাপাটা পর। দেখো গলাটা একদম খালি খালি লাগছে, তো সেই না আমি পরবো না কিছু, আমি পরবো না মানে, আমি পরবো না। আমার মেয়ে আমাকে ছাড়া মানে চলতেই পারে না, আমি পরবো না। ভাই টানাটানি করবে, দরকার নেই। ঠিক আছে চলো এবার আমরা বেরাই, এটুকুনি আর একটু রেডি হওয়া বাকি আছে, এবার বেরিয়ে যাব। আসলে আমরা মা আর মেয়ে এখন আর মা আর মেয়ে মনে হয় না, জানো তো। আগাগোড়াই মেয়ে বড় হয়ে যাওয়ার পর থেকে সবাই বলে আমরা নাকি দুই বোন। তো মেয়ে আমাকে ছাড়া কোনো সময় চলতে পারে না আগাগোড়াই, আর এখন তো আরও বেশি। রাস্তায় বেরালে যেরকম আমার কোলে তো ভাইকে দেবেই না, নিজে কিন্তু ভাইকে নেবে সব সময়। তো সেই কারণে দেখো ওড়নাটা নিতেই চাইছিল না, আমি কিন্তু সুন্দর করে দিলাম। আর আমাদের টোটোও চলে এসছে, ব্যাগপত্র আমি টোটোতে তুলে দিয়েছি। এই যে আমার বাবান সোনা হচ্ছে ওর কাকির কোলে। তো সচরাচর আমি ভিডিও করে দেখাই না আমার যাকে, কিন্তু তোমরা অনেকেই বলো আমি নাকি আমার জায়ের ছেলেকে, মানে আমার ছেলেকে আমার যা শাশুড়ি মা কারোর কাছে দিই না। কিন্তু জানো তো বেশিরভাগ সময়টা ও ওদের কাছেই থাকে। যখনই ঘুম থেকে উঠে যায়, আমি কাজকর্ম করি বা মনা পড়তে বসেছে বা মনা পুজো দিচ্ছে, তখন কিন্তু আমার যা নিয়েই ওকে রাখে। ওদের ঘরেই কিন্তু ম্যাক্সিমাম সময়টা ও থাকে। কিন্তু ওই যে সবসময় তো আমি ভিডিও করে দেখাতে পছন্দ করি না। তোমরা জানোই যে ভিডিওর মধ্যে আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই এই কজনকে নিয়েই রাখি, খুব একটা সবাইকে দেখিয়ে ভিডিও করি না। তো ভাবলাম এই কথাটা তোমরা বলো, তো তাই দেখালাম যে বাবান কার কাছে আছে। দেখো ওর কাকিমণির কাছেই কিন্তু আছে। তো এই যে আমরা উঠে গেছি, এই যে আমার জায়ের মেয়েও উঠে গেছে, তো আমরা এখন যাব। তো মেয়েকে বললাম যে তোয়ালিটা, প্রথমে তো এমনিই নিচ্ছিল, দেখো মনার দিকে কিভাবে তাকিয়ে আছে। মনা সেজেছে, তো আমিও সেজেছি, একভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ভাবছে কি হলো, সবাই এত সাজগোজ করেছে, কোথায় যাচ্ছে। এই দেখো যেই আমার দিকে ঘুরেছে, এবার আবার আমার দিকেই তাকিয়ে থাকবে। তোয়ালিটা দিয়ে মেয়েকে বললাম পেঁচিয়ে নে, কারণ গাড়ির হাওয়াটা লাগবে, তো তো ঠান্ডা লেগে যাবে, এমনিই ঠান্ডা লাগা। আমার কিছু দরকার নেই, আমার মেরে দে দুটো। আরে সে পরে খাইলে, আমি পরে খাবো খানি, তুমি আমার মেরে দে। আর বলো না, আগের দিন রাত্রিবেলায় ভাত আর ডিমের কারি রান্না করেছিলাম। তো আমার জন্য সকালবেলায় খাবারও রেখেছিলাম, আর মেয়ের জন্য ছিল ডালিয়া। তো আগের দিন করেছিলাম, তোমরা দেখেছিলে। তো মেয়ের জন্য ছিল ডালিয়া। ভেবেইছিলাম আসার সময় দুজনে খেয়ে আসবো, কিন্তু তালে গোলে এত তাড়াহুড়োতে আমরা খাবার খেতেই ভুলে গেছি। এই বাড়িতে এসছি, তারপরে মনে পড়েছে আমরা খাইনি। তো আমার তো সত্যি কথা খিদে পায়নি, আমি বললাম আমি পরে খেয়ে নেবো। তো ওখানে মেয়েকে দিল কচুরি আর কাবলি ছোলা। তো মেয়ে খেলো, আর এসে দেখলাম দিদিদের রান্নাবান্না কিচ্ছু হয়নি। গোছাগুছি সবই হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না কিছু হয়নি। এদিকে বড় ওভেনও জ্বালিয়ে কড়াই বসানো হয়ে গেছে, দেখলাম জায়াবু রান্না করতে নিয়েছে। আমি বললাম ঠিক আছে তাহলে দাও, মশলা টশলা সবই যখন কড়াই আছে, আমি বসেই রান্না করছি। তো আমি কিন্তু রান্নাটা করেছিলাম, ফ্রাইড রাইসটা দিদি করেছিল, দিদি আর জায়াবু মিলে। আমি এখানে চিকেন কষাটা রান্না করেছিলাম, তো ওদিকে বেগুনি করেছিলাম, তারপরে মাছের কালিয়া করেছিলাম, আর আরেকটা যেন কী হয়েছিল, ও ফ্রাইড রাইসের সমস্ত গাজর বিনস এগুলো সব ভেজে ভুজে দিয়েছিলাম। এই দেখো মা আর আমি এদিকে বেগুনি ভাজতে দাঁড়িয়েছি, আর আমি এদিকে দিচ্ছি, কারণ খুব হুড়োপাড়ি লেগে গেছিলো। দিদিদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্টটা করেছিল দুপুরবেলাতে, আর দুপুরবেলাতে খুব চাপের হয়ে গেছে, বুঝতেই পারো এতগুলো লোকের রান্নাবান্না, প্রায় 40 জনের ওপরে। তো আমি দেখো এদিকে রান্না করতে করতে গুলুর জন্য খাবারটাও সাজিয়ে নিয়েছি।
কারণ আমাদের মধ্যে নিয়ম নেই, দিদিদের বাড়িতেও নিয়ম আছে জানো তো, আমার বাপের বাড়িতেও নিয়ম আছে, দিদিদের মধ্যেও নিয়ম আছে। বেশ ওদের সাজিয়ে গুছিয়ে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে কিন্তু জন্মদিনটা হয়। আর ওই দেখো আমার বাবান সোনা এত লোকের মাঝখানে তো ঘুমাতেই পাচ্ছে না, আমার জায়ের মেয়ে কোলে করে নিয়ে বসে আছে। ও কোলেই ঘুমাচ্ছে, বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে তো জেগে যাচ্ছে বলে। আমার জায়ের মেয়ে কিন্তু একভাবে ওকে নিয়ে কোলে বসে আছে। তো এখন এদিকে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, গুলুকে এখন আশীর্বাদ হবে। আর এই যে গুলু রানী তো সাজগোজেই ব্যস্ত। এদিকে খাবার দাবারেরও টাইম হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এদিকে আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছিলাম, আর জায়াবু দেখো ওই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিল, কারণ মা তো একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারে না। আমি আবার এদিকে চলে আসলাম, দেখো গুলুকে আশীর্বাদ করবে, তো সেই ধান দুব্বো মিষ্টি পায়েস সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার জন্য। এবার একে একে সবাই আশীর্বাদ করবে, কারণ ওদের বাড়িতে যেহেতু আশীর্বাদের নিয়মটা আছে, তো সেই কারণে কিন্তু আগে আশীর্বাদ হয়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়। এনে জল খা, জল খা। সবটা থেকে একটু একটু দিতে হবে। মা একটু একটা দিয়ে দাও, এত খাইলে আবার ভাত খাইতে পারবে না। এত বেলা হয়ে গেছে, সবাই না নাজেহাল হয়ে গেছিলাম জানো তো, মানে কখন লোকে খাবে, কখন কি হবে, সব কিছুতেই একটা টেনশানের মধ্যে দিয়ে চলছিল। তবু ভালো যে সব কিছু ভালোভাবে মিটে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে কিছু আর ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে তোমাদেরকে বলেছিলাম এই গিফটটা আলাদা করে তোমাদের দেখাবো, সেটাও দেখাতে পারিনি। এই যে এটা কিন্তু দিদি কিনেছে গুলুর জন্য, এটার মধ্যে আছে একটা নেকলেস, খুব একটা দামি মানে ভারী কিছু গয়না না, হালকার মধ্যে গুলুর জন্য কিন্তু দিদি কিনেছে। তো পরে এক সময় কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো, আজকে খুব একটা কাছ থেকে তোমাদের দেখাতে পারিনি। তো গুলু দেখে তো খুব খুশি হয়েছে, দিদি আবার ওকে পরিয়েও দিল। তো আমি বললাম ঠিক আছে ওকে একটু পরিয়েই দে, তো দিদি ওকে পরিয়ে দিল। আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি দিদিকে বললাম উল্টোপাল্টা জিনিস দেওয়ার থেকে তুই একটা এরকম জিনিস দে যেটা ওর ভবিষ্যতের কাজে লাগবে, ওর নিজের স্মৃতি হয়ে থাকে।